প্রিয় শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি এইচএসসি শ্রেণীর হিসাব বিজ্ঞানের সেই নতুন পাঠ্যসূচি নিয়ে আমরা নতুন সিলেবাস নিয়ে আমরা আলাপ করব। অর্থাৎ 2021 সালে যে এইচএসসি পরীক্ষা সংগঠিত হতে যাচ্ছে এবং সেই এইচএসসি পরীক্ষার আর যে নতুন সিলেবাস প্রণীত হয়েছে বা পুনর্বিন্যাসকৃত হয়েছে যে পাঠ্যসূচি, সেই পাঠ্যসূচি নিয়ে আজকে আলাপ করব। আমরা সবাই জানি যে কোভিড-19 পরিস্থিতির কারণে আমরা দীর্ঘদিন তোমাদের সম্মুখে এসে কলেজে যে সরাসরি ক্লাস নেওয়া সম্ভব হয়নি, যার কারণেই যদিও আমরা অনলাইনে ক্লাসে তোমাদের সম্মুখে অনলাইন ক্লাস পরিচালনা করেছি এবং কোভিড শুরু হওয়ার পূর্বে তোমাদের অনেকটা সিলেবাস কমপ্লিট হয়েছে এবং অনলাইন ক্লাসের মাধ্যমে বলা যায় যে তোমাদের বাকি সিলেবাসটুকু সমাপ্ত হয়েছে, অথবা হতে পারে যে দুই একটা অধ্যায় বাকি থাকতে পারে। তো আমরা প্রত্যাশা করছি যে কোভিড পরিস্থিতি উত্তরণ করে আমরা খুব শীঘ্রই তোমাদের সম্মুখে কলেজে ফিরব, তোমাদের সম্মুখে সরাসরি এসে ক্লাস নিতে পারবো। তাই তোমাদের সুবিধার জন্য টোটাল সিলেবাসটা প্রায় বলা যায় 50%-এর মতো কম করা হয়েছে, অর্থাৎ কমিয়ে দেওয়া হয়েছে। তাহলে যে সিলেবাসটুকু পুনর্বিন্যাসিত হয়েছে, অর্থাৎ 2021 সালে তোমরা যে পরীক্ষা দিতে যাচ্ছ এইচএসসির হিসাব বিজ্ঞান বিষয়ে, এবং সেই পরীক্ষার তোমাদের সুবিধার কথা ভেবে যে সিলেবাসটি নতুন যে সিলেবাসটি সংশোধিত হয়েছে সেই সিলেবাসটি তোমাদের সম্মুখে আলাপ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক যে তথ্য বা মেসেজটি রয়েছে, সেই মেসেজটি আমরা একটু দেখার চেষ্টা করছি। এইচএসসি পরীক্ষা 2021 এর জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। আমরা সম্পূর্ণটা না পড়ে আমরা একটু এক লাইন পড়ছি। সেটা হচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রেরিত এইচএসসি পরীক্ষা 2021 জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। আমরা একটু স্ক্রল করে দেখি। আচ্ছা, তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি হিসাব বিজ্ঞান প্রথম পত্র এইচএসসি শ্রেণীর বা আমরা বলতে পারি উচ্চ মাধ্যমিক শ্রেণীর, বিষয় কোড 253। এখানে লেখা দেখতে পাচ্ছি যে কোভিড-19 পরিস্থিতিতে 2021 সালে এইচএসসি পরীক্ষার জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, অর্থাৎ আমরা বলতে পারি যে সেই সংশোধিত সিলেবাস, নতুন সিলেবাস। তাহলে এখন আমরা দেখব যে এই কলামগুলোতে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, অর্থাৎ কোন কোন অধ্যায়ের কোন অংশটুকু আমাদের সিলেবাসে যুক্ত হয়েছে, এবং সেই বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে দেখব। এবং এক্ষেত্রে একটু বলার যে কলামগুলোতে কী নিয়ে আলোচনা করা হয়েছে, আমরা কলামটা একটু পরিচয় করিয়ে দেই। প্রথম অধ্যায় এবং অধ্যায় শিরোনাম নিয়ে আলোচনা হয়েছে প্রথম কলামে। তারপরে হচ্ছে পাঠ্যপুস্তকে উল্লেখিত শিখন ফলগুলো নিয়ে আলোচনা হয়েছে, এবং পাঠের বিষয় এবং পাঠের শিরোনাম নিয়ে আলোচনা হয়েছে। প্রয়োজনীয় কতগুলো এই শিখন ফলটি কমপ্লিট করতে বা এই পাঠটি সমাপ্ত করতে বা সম্পন্ন করতে কয়টি ক্লাসের প্রয়োজন হবে, এবং ক্লাসের সেই ক্রমসংখ্যা দেওয়া আছে, এবং যদি কোনো মন্তব্য থাকে তাহলে এখানে মন্তব্য ঘর দেওয়া হয়েছে। একটা মন্তব্যের ঘরে আমরা মন্তব্য দেখতে পাবো। এবং শিখন ফল নিয়ে একটু বলার, সেটা হচ্ছে যে একটা পাঠ শেষে একজন শিক্ষার্থী বন্ধু কি শিখতে পেল, কিভাবে ব্যাখ্যা করবে বা বর্ণনা করতে পারবে, এবং সেই প্রক্রিয়াটাই হচ্ছে শিখন ফল। আমরা শিখন ফলের বিষয়টি নিশ্চয়ই তোমরা জানো যে শিখন ফল কি। তাহলে আমরা আজকে আলোচনা করব অধ্যায় এবং অধ্যায়ের শিরোনামগুলো, এবং পাঠ এবং পাঠের শিরোনামগুলো নিয়ে আলোচনা করব। আমরা শিখন ফলের বিস্তারিত শিখন ফলে যাব না, যেহেতু তোমাদের সম্মুখে এটা ভিডিও ফরম্যাট হিসেবে থাকবে, তোমরা ভিডিও থেকে এটা দেখে নিবে। তাহলে আমাদের সিলেবাসে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় অধ্যায় যুক্ত হয়েছে হিসাবের বইসমূহ, অর্থাৎ তরফা দাখিলা পদ্ধতির ধারণা, হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী, ব্র্যাকেটে বলা হচ্ছে যে হিসাবের শ্রেণীভিত্তিক ও সমীকরণের ভিত্তিক, অর্থাৎ সেই ইকুয়েশনের প্রেক্ষিতে সেই ডেবিট ক্রেডিট নির্ণয়টাও এখানে দেখানো হয়েছে, এর মধ্যে যুক্ত হয়েছে, অর্থাৎ শ্রেণীভিত্তিকও রয়েছে এবং সেই ইকুয়েশনের ভিত্তিতেও রয়েছে। হিসাব সমীকরণ প্রস্তুতকরণ, হিসাব চক্র, হিসাবের প্রাথমিক বইয়ের ধারণা ও শ্রেণী বিভাগ, কারবারি বাট্টা ও নগদ বাট্টার ধারণা, বিভিন্ন প্রকার জাবেদার ধারণা ও জাবেদার প্রস্তুতকরণ,
নগদান বই এবং প্রকৃত জাবেদা দুটোই এর সাথে যুক্ত থাকবে। 3 ঘরা ও অগ্রদত্ত নিয়মে খুচরা নগদান বই, নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদা প্রস্তুতকরণ, হিসাবের চূড়ান্ত বই বা খতিয়ানের ধারণা, খতিয়ানভুক্তকরণ ও হিসাবের উদ্ধৃত নির্ণয়। 3য় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণীর ধারণা, উদ্দেশ্য, নগদান বই ও ব্যাংক বিবরণী উদ্ধৃতের মধ্যে গরমিলের কারণ, প্রচলিত পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকরণ। তারপরে হচ্ছে 4র্থ অধ্যায় রেওয়ামিল, রেওয়ামিলের ধারণা ও বৈশিষ্ট্য, হিসাবে অশুদ্ধি ও অশুদ্ধির শ্রেণীবিভাগ, অনিশ্চিত হিসাব ও অশুদ্ধি সংশোধন দাখিলা। তারপরে হচ্ছে 8ম অধ্যায়। আমরা 4র্থ অধ্যায় দেখতে পাচ্ছি যে 13তম থেকে 16তম ক্লাসের মধ্যে 4র্থ অধ্যায় সমাপ্ত হবে আমাদের। এরপরে আমরা আসব 8ম অধ্যায়, দৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, অর্থাৎ শ্রেণী সম্পদের ধারণা। পাঠ হচ্ছে 8ম অধ্যায়ের পাঠের শিরোনামগুলো হচ্ছে শ্রেণী সম্পদের ধারণা, স্থায়ী সম্পদের ধারণা, স্থায়ী সম্পদের মূল্যায়ন, অবচয় ধার্যের বিবেচ্য বিষয়, অবচয় ধার্যের ও হিসাবভুক্তকরণের পদ্ধতি, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে হিসাব রক্ষণ, সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতিতে হিসাব রক্ষণ, স্থায়ী সম্পত্তি ক্রয় ও বিক্রয় সংক্রান্ত লেনদেন হিসাবভুক্তকরণ করতে পারবে। তাহলে আমরা 8ম অধ্যায়ের এই বিষয়গুলো দেখতে পাচ্ছি যে 8ম অধ্যায় 17 থেকে 18, 20তম ক্লাসের মাধ্যমে সমাপ্ত হবে। 9ম অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী এর বিভিন্ন অংশ, বিশদ আয় বিবরণী ও এর প্রস্তুত প্রণালী। এক্ষেত্রে বলা হচ্ছে যে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের জন্য 1 ধাপ ও পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য বহু ধাপ বিশিষ্ট মালিকানা সত্ত্ব বিবরণী ও এর প্রস্তুত প্রণালী, স্থায়ী সম্পদ, বিনিয়োগ, চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী ও চলতি দায়ের পরিচিতি, আর্থিক অবস্থার বিবরণী ও এর প্রস্তুত প্রণালী। এরপরে হচ্ছে প্রয়োজনীয় সমন্বয় সাধন করে আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। তাহলে আমরা 9ম অধ্যায় আমরা দেখতে পাচ্ছি যে 21তম থেকে 28তম ক্লাসের মাধ্যমে 9ম অধ্যায় আমরা সমাপ্ত করব। এবং মান বন্টনের ক্ষেত্রে বলা হচ্ছে বর্তমানে প্রচলিত প্রশ্নের ধারা এবং মান বন্টন অপরিবর্তিত থাকবে, অর্থাৎ প্রশ্নপত্র প্রণয়নের ধারা এবং মান বন্টন পূর্বের ন্যায় থাকবে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে টোটাল হিসাব বিজ্ঞান প্রথম পথে 28টি ক্লাসের মাধ্যমে আমরা প্রস্তুতি গ্রহণ করব, বা শ্রেণী শিক্ষক 28টি ক্লাসের মাধ্যমে এটি আবার পুনরায় রিভিউ করবেন, সম্পন্ন করবে। তাহলে আমরা প্রথম পত্র সমাপ্ত করার পূর্বে, হিসাব বিজ্ঞান প্রথম পত্র সমাপ্ত করার পূর্বে আমরা অধ্যায়গুলো আবার একটু স্মরণ করছি, যে অধ্যায়গুলো আমাদের সিলেবাসে যুক্ত হয়েছে। 2য় অধ্যায় হিসাবের বইসমূহ, 3য় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী এবং 4র্থ অধ্যায় রেওয়ামিল, 8ম অধ্যায় দৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, 9ম অধ্যায় আর্থিক বিবরণী। এবং তাহলে আমরা এবার হিসাব বিজ্ঞান 2য় পত্রে চলে যাই। হিসাব বিজ্ঞান 2য় পত্রের বিষয়কোড হচ্ছে 254, অর্থাৎ প্রথম পত্রের বিষয়কোড ছিল 253 এবং হিসাব বিজ্ঞান 2য় পত্রের বিষয়কোড হচ্ছে 254। তাহলে আমরা এবার দেখছি যে কোন কোন অধ্যায়গুলো 2য় পত্রে যুক্ত হয়েছে। 2য় অধ্যায়ে অংশীদারি ব্যবসায়ের হিসাব, অংশীদারি ব্যবসায় এবং এর বৈশিষ্ট্যসমূহ, অংশীদারি ব্যবসায়ের উপাদানসমূহ, চুক্তির অনুপস্থিতিতে অংশীদারি ব্যবসায় এর হিসাব রক্ষণের নিয়মাবলী, অংশীদারি ব্যবসায়ের লাভ ক্ষতি আবন্টন হিসাব, স্থায়ী ও পরিবর্তনশীল পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুতকরণ, অংশীদারের চলতি হিসাব প্রস্তুতকরণ। এবং 4র্থ অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি যৌথ মূলধনী কোম্পানির মূলধন, যৌথ মূলধনী কোম্পানি ও এর বৈশিষ্ট্য, শেয়ার ও স্টক, শেয়ারের শ্রেণীবিভাগ, শেয়ার ও স্টকের পার্থক্য, সমাহার, অধিহার ও অবহারে শেয়ার ইস্যু,
তাহলে আমরা চতুর্থ অধ্যায় দেখতে পাচ্ছি 13তম থেকে 18তম ক্লাসের মাধ্যমে সমাপ্ত হবে এবং আমরা দ্বিতীয় অধ্যায় আমরা দেখেছি প্রথম অধ্যায় থেকে 12তম অধ্যায়ের মাধ্যমে আমরা প্রথম অধ্যায় সমাপ্ত করব এবং চতুর্থ অধ্যায় হচ্ছে 13 থেকে 18তম ক্লাসের মাধ্যমে আমরা চতুর্থ অধ্যায় সমাপ্ত করব। এরপরে পঞ্চম অধ্যায় হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। আমরা পঞ্চম অধ্যায়েও 19 থেকে 30তম ক্লাসের মাধ্যমে আমরা আমাদের প্রস্তুতি হবে, অর্থাৎ আমরা সমাপ্ত করব। তাহলে আমরা পঞ্চম অধ্যায়ের পাঠ ও পাঠের বিষয়গুলো আমরা একটু দেখব, পাঠের শিরোনামগুলি আমরা একটু দেখব। যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, কোম্পানির আর্থিক বিবরণীর প্রস্তুতের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা, কোম্পানির বিশদ আয় বিবরণী ও এর প্রস্তুত প্রণালী বহু ধাপ, কোম্পানির মালিকানা সত্ত্ব বিবরণী ও এর প্রস্তুত প্রণালী, কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী ও এর প্রস্তুত প্রণালী, প্রয়োজনীয় সমন্বয় সাধন করে কোম্পানির আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। এরপরে আমরা ষষ্ঠ অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি আর্থিক বিবরণীর বিশ্লেষণ। আর্থিক বিবরণী বিশ্লেষণে আমরা দেখব আর্থিক বিবরণী বিশ্লেষণ ও এর প্রয়োজনীয়তা, অনুপাত বিশ্লেষণ, স্বল্পমেয়াদী ঋণ পরিশোধ ক্ষমতা, তারল্যের অনুপাতসমূহ, মুনাফা অর্জন ক্ষমতার অনুপাতসমূহ এবং সচ্ছলতার অনুপাতসমূহ। অষ্টম অধ্যায় হচ্ছে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। মজুদ পণ্য মূল্যায়নের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, মজুদ পণ্য মূল্যায়ন পদ্ধতি, আগে আসলে আগে যাবে এটাকে আমরা বলে থাকি ফিফো ও ভারযুক্ত গড় ওয়েটেড অ্যাভারেজ পদ্ধতিতে মজুদ পণ্য মূল্যায়ন। তাহলে আমরা অষ্টম অধ্যায় দেখতে পাচ্ছি 37 থেকে 42তম ক্লাসের মাধ্যমে সমাপ্ত হবে। আমরা তাহলে দ্বিতীয় পত্র, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অর্থাৎ অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার রে আমরা 42 দেখতে পাচ্ছি। 42তম ক্লাসের মাধ্যমে প্রয়োজন হবে 42তম ক্লাসের মাধ্যমে আমাদের প্রস্তুতি সম্পন্ন হবে এবং মানবন্টনে আমরা প্রথম পত্রের মতোই যে বর্তমানে প্রচলিত প্রশ্নপত্রের ধারা এবং মানবন্টন অপরিবর্তিত থাকবে, অর্থাৎ গত বছর যেভাবে হয়েছে ঠিক সেভাবেই থাকবে। মানবন্টন এবং প্রশ্নপত্র প্রণয়নের ধারার কোনোরূপ পরিবর্তন সাধিত হয়নি। তাহলে আমরা দ্বিতীয় পত্র সমাপ্ত করার পূর্বে আমরা আবার অধ্যায়গুলো একটু দেখি যে কোন কোন অধ্যায় যুক্ত হয়েছে। দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসায়ের হিসাব, চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধন এবং পঞ্চম অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ এবং অষ্টম অধ্যায় মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। তাহলে আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুদের এতটুকু বলার যে তোমাদের এই ভিডিওটা এই সিলেবাসের এই ভিডিও ফরম্যাটে এই চ্যানেলে থাকবে এবং প্রতিটি সাবজেক্টের ভিডিও আলাদা আলাদাভাবে, পাঠ্যসূচি আলাদা আলাদাভাবে এই চ্যানেলে পেয়ে যাবে এবং বাংলাদেশের সেরা সব শিক্ষকের আর ক্লাস রয়েছেন প্রতিটি সাবজেক্ট ওয়াইজ এইচএসসি শ্রেণীর এবং ইংরেজি স্কিলের উপরে একটা সেকশন করে সেক্ষেত্রেও আমরা ভালো ভালো লেকচারগুলো রাখার চেষ্টা করেছি, যুক্ত করার চেষ্টা করেছি। কাজেই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই সিলেবাসগুলি তোমাদের বন্ধুদের নিকট শেয়ার করবে, যাতে তোমাদের বন্ধুরা প্রস্তুতির সময় এই সিলেবাসটি তোমাদের সম্মুখে যদি থাকে তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এতটুকুই বলার। এবং সর্বোপরি সবার শেষে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে 2021 সালে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে এইচএসসির, অর্থাৎ আমরা যে বোর্ড পরীক্ষায় মুখোমুখি হব, বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করব এবং সেই পরীক্ষার প্রস্তুতি তোমাদের ভালো হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের এই পুনর্বিন্যাসকৃত হিসাব বিজ্ঞান বিষয়ের পাঠ্যসূচি সমাপ্ত করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।